আশা করি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছে। ভালো আছি তো না সবাই? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। হুম। কথা ঠিক আছে না? এই নাই, তোমার ভয়েস এরকম কেন সবসময়? হ্যাঁ, কথার মধ্যে একটা ভাব থাকে না কেন? কি মনে হয় শুয়ে শুয়ে কথা বলো? কথার মধ্যে ভাব থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিন ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স নির্ণয় দেখেছি, ঠিক আছে? তো ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটেন্স নির্ণয় কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এই কি কোনটা কি হয়েছে তাই বলো আগে শুনি। হ্যাঁ হ্যাঁ, টিডি ক্লাস। হ্যাঁ, আজকে আপনারা অনেকে প্রথম আছেন, আরেকটা গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, এটাকে ক্লাস হয়েছে, কিন্তু আজকে হচ্ছে নতুন অধ্যায় ধরা হবে, সেই জন্য আপনাদের অ্যাড করা হয়েছে, ঠিক আছে? নতুন যে অধ্যায় হয়েছে সেটার সাথে পূর্বে কোনো সম্পর্ক নাই, যার জন্য আজকে অ্যাড করা হয়েছে, সমস্যা হবে না। তো যারা গতকালকে ক্লাস করছে, কতদিন তাদের পেছনের অধ্যায় হয়তো একটু সমস্যা আছে, এটা আমি ওদের সাথে একটু ডিসকাস করে নিই। আচ্ছা বলো তো, পেছনের ক্লাসে কি সমস্যা আছে? একজন বলো, নাই বলো। দুইটা পাইছি, এই 16 এবং 18 দুইটা পাইছি। বলো কি, আমি তো এখানে দুইটাই আছে। এই নাইম, তুমি উল্টা পাল্টা কি বলো? হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই সাক্ষী দিচ্ছে, দুইটা পাইছি। আহ, ঠিক আছে, তাহলে আমি যেহেতু আজকে নতুন কেউ অ্যাড হয়েছে, তো তাহলে আমি তোমাদের এই শেষের দিকে করাই। নাইম, ক্লাসের আজকে ক্লাসের শেষের দিকে করাই, ঠিক আছে? যেহেতু নতুন অ্যাড হয়েছে, তো তোমাদের করাইতে গেলে ওরা একটু বোরিং ফিল করবে। হ্যাঁ, তাই ক্লাস শেষ করে আমি আমাদের আবার দুইটা তোমাদের করাই দিচ্ছি, মানে নতুনটা শুরু করে দিই, শুরু করে দিয়ে ক্লাসটা শেষের দিকে আমি আবার তোমাদের দুইটা করাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা করা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড কেবল, তো আন্ডারগ্রাউন্ড কেবল জিনিসটাকে আগে জানতে হবে আমাদের। কেবল কি? তো কেবল কি? কেবল হচ্ছে যে একাধিক ইনসুলেশন বিশিষ্ট কোনো পরিবাহী, ঠিক আছে? একাধিক ইনসুলেশন বিশিষ্ট কোনো পরিবাহী, এমন পরিবাহী যার উপরে কি থাকবে? ইনসুলেশন থাকবে। ইনসুলেশন যুক্তকে শুধু কেবল বলে, ইনসুলেশন মুক্তকে শুধু পরিবাহী বলে, ঠিক আছে? তো আন্ডারগ্রাউন্ড কেবল কি? ওই ইনসুলেশন যুক্ত কেবলকেই যদি মাটির নিচ দিয়ে টানা হয়, তাহলে তখন তাকে আন্ডারগ্রাউন্ড কেবল বলে। তো স্বাভাবিকভাবে আমরা ওভারহেডে যে কেবল ব্যবহার করি, সেই কেবল অবশ্যই আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করতে পারবো না। কেন? কারণ আন্ডারগ্রাউন্ডে তো কেবলের উপরে অনেক প্রেসার পড়ে, তারপরে ট্রান্সমিশন ভোল্টেজ বা ডিস্ট্রিবিউশন ভোল্টেজের ব্যাপার আছে। এই জন্য আন্ডারগ্রাউন্ড কেবলের উপরে অনেকগুলো স্তর থাকে, ঠিক আছে? ওভারহেডে যেরকম স্তর থাকে, আন্ডারগ্রাউন্ডে কিন্তু তার থেকে বেশি স্তর থাকে। তো আন্ডারগ্রাউন্ড কেবল কাকে বলে? যে কেবল মাটির নিচ দিয়ে, যে কেবল কি মাটি কেটে নাল কেটে, মাটি দিয়ে নাল কেটে যে কেবল টানা হয়, তাকে আন্ডারগ্রাউন্ড কেবল বলে, ঠিক আছে? তো আন্ডারগ্রাউন্ড কেবল কত প্রকার দেখো, আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে ক্লাসিফিকেশন অফ কেবল ভোল্টেজের উপর ডিপেন্ড করে আন্ডারগ্রাউন্ড কেবল হচ্ছে 5 প্রকার। তোমাদের এখানে দিয়ে দিচ্ছি ক্লাসিফিকেশন অফ কেবল, তো আমি লিখে দিই আন্ডারগ্রাউন্ড কেবল লো টেনশন, ঠিক আছে? এলটি, এগুলো তোমাদের শীটে কিন্তু আমি দিছি, তো লিখে দিচ্ছি লো টেনশন কেবল, যেটা হচ্ছে কত 1 কেভি এর উপরে, তাকে লো টেনশন কেবল বলে। 2 নম্বর কি হাই টেনশন কেবল, যেটা হচ্ছে 11 কেভির উপরে, ঠিক আছে? তারপরে 3 নম্বরটা হচ্ছে তোমার সুপার টেনশন কেবল অর্থাৎ এসটি কেবল, যেটা হচ্ছে তোমার 22 কেভি থেকে 33 কেভি অবধি হয়। তারপরে আছে তোমার যে এক্সট্রা হাই টেনশন কেবল অর্থাৎ ইএইচটি, এক্সট্রা হাই টেনশন কেবল। আচ্ছা, যেটা 33 কেভি থেকে, যার অপারেটিং ভোল্টেজ 33 কেভি থেকে 66 কেভি পর্যন্ত, 33 কেভি থেকে 66 কেভি পর্যন্ত। আরেকটা আছে হচ্ছে তোমার এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল, যার অপারেটিং ভোল্টেজ হলো তোমার 132 কেভি বা তার উপরে। যার অপারেটিং ভোল্টেজ কত? 132 কেভি বা তার উপরে। তাহলে কেবল কাকে বলে? একাধিক একাধিক ইনসুলেশন যুক্ত কোনো পরিবাহীকে কি বলে? কেবল বলে। কেবল কাকে বলে? একাধিক ইনসুলেশন যুক্ত কোনো পরিবাহীকে কেবল বলে। তো কেবল কত প্রকার? কেবল হচ্ছে তোমার ভোল্টেজ রেটিং এর উপরে ভিত্তি করে, কেবল হচ্ছে 5 প্রকার। লো টেনশন কেবল, হাই টেনশন কেবল, সুপার টেনশন কেবল, এক্সট্রা হাই টেনশন কেবল, এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। লো টেনশন কেবল অপারেটিং রেঞ্জ দিয়ে দিছি, হাই টেনশনও দিছি, সুপার টেনশনও দিয়ে দিছি, এক্সট্রা হাই টেনশনও এবং এক্সট্রা সুপার ভোল্টেজ কেবল। এটা কিন্তু বুয়েটে দুইবার এবং কুয়েটে দুইবার এবং কুয়েটে কিন্তু একবার আসছে যে ক্লাসিফিকেশন অফ কেবল দেখাও, ঠিক আছে? তো আমরা লিখবো কেবলের তো অনেক প্রকার আছে, তো ভোল্টেজের উপর ভিত্তি করে 5 প্রকার। আমরা প্রথমে লিখবো যে ভোল্টেজের উপর ভিত্তি করে কেবল 5 প্রকার, এই 5 প্রকার নাম লিখে দেবো। তাহলে দেখলাম কেবল কাকে বলে, কত প্রকার ও কি কি, ঠিক আছে? এখন আমরা যে আন্ডারগ্রাউন্ড কেবল ডিজাইন করবো বা কেবলের যে নির্ণয় করবো, ক্যাপাসিটি নির্ণয় করবো, ডাইরেক্ট্রিক লস নির্ণয় করবো, তার আগে দেখবো আন্ডারগ্রাউন্ড কেবলের কয়টি স্তর থাকে। আন্ডারগ্রাউন্ড কেবলের কয়টি স্তর থাকে এগুলো আমি শিটে দিয়ে দিয়েছি, তারপরেও আমি একটু দেখাই। টেনশন মানে টান, আমাদের এখানে টেনশন বলতে টান বোঝায়, ঠিক আছে? আচ্ছা, ও নতুন করে, আচ্ছা ক্লাস শেষে দিয়ে দিও না, একটু কষ্ট করে আমাকে একটু নক দিয়ে নতুন যারা তাদের আমি শিট দিয়ে দিব না। আচ্ছা, ঠিক আছে। এটা তো অঙ্কন করাই তো ঝামেলা, কিভাবে অঙ্কন করি? পিডিএফ পিডিএফ দিব। দেখো আঁকানো একটু হচ্ছে না মনে হয়, একটু বুঝে নিতে হবে, আমি ড্রয়িং একটু কম পারি। আচ্ছা, যার প্রথমে এই যে আমরা এটা যেটা দিয়েছি, প্রথমে থাকে হচ্ছে কোর, ঠিক আছে? প্রথমে যেটা থাকবে সেটা কি? কোর। কোরের উপরে থাকবে ইনসুলেশন, আমি শীটের উপরে আরো সুন্দর করে দেখাই দিয়েছি, এখানে আমি হালকা শুধু লিখে দেই কোরের উপরে ইনসুলেশন। তার উপরে থাকবে হচ্ছে মেটালিক শীট বা হ্যাঁ, তার উপরে থাকবে কি? মেটালিক শীট। আচ্ছা, তার উপরে থাকবে হচ্ছে বেডিং, তার উপরে থাকবে হচ্ছে সার্ভিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে কয়েকটা স্তর দেখাইছি। সর্বপ্রথম কি দেখিয়েছি? কোর। কোর মোট 5টা স্তর দেখাইছি, কোর, ইনসুলেশন, মেটালিক শীট, বেডিং এবং কি সার্ভিং, ঠিক আছে? তো কোর কাকে বলে? কোর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে সেটাকে কোর, অর্থাৎ কোরের কাজ বিদ্যুৎ প্রবাহিত করা। আর ইনসুলেশনের কাজ কি? ইনসুলেশন আমরা জানি, তবু বলতেছি ইনসুলেশনের কাজ হচ্ছে এই যে কোর আছে, এই কোরকে কি করে আবরণ করে রাখা, ঠিক আছে? আবৃত করে রাখা, কোরটাকে আবৃত করে রাখে ইনসুলেশন, যাতে যাতে এই যে কোরের মধ্যে দিয়ে কারেন্ট আছে সেটা বাইরের দিকে না চলে আসতে পারে। এই হচ্ছে ইনসুলেশনের কাজ। এবার মেটালিক শীট, মেটালিক শীটের কাজ কি? মেটালিক শীটের যে কাজ, আচ্ছা এখানে আরেকটা হবে, মেটালিক শীটের পর হচ্ছে বেডিং, তারপরে আর্মারিং।
তারপরে আরেকটা স্তর থাকবে, সেটা হচ্ছে সার্ভিং। দেখা যায় না? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখো, তাহলে আবার বলি, কোরের কাজ বিদ্যুৎ প্রভাবিত করা, ঠিক আছে। ইনসুলেশন কাজ কি? কোরটাকে আবৃত করে রাখা। মেটালিক শীট, মেটালিক শীট কি? যে ইস্পাতের বা লোহার ইনসুলেশনের চারপাশে ইস্পাতের বা লোহারের কি থাকবে? একটা গোলাকৃত বস্তু থাকবে, যাকে বলে কি? মেটালিক শীট। অর্থাৎ এই কোর এবং ইনসুলেশনকে মেটালিক শীট কি করবে? বাইরের যে আঘাত তা থেকে রক্ষা করবে, ঠিক আছে। এবার আসো বেডিং, ঠিক আছে। তো বেডিংটা কি? বেডিংটা হচ্ছে কাপড়ের তৈরি এক ধরনের ইনসুলেশন। বেডিংটা কি? যে কাপড়ের তৈরি এক ধরনের ইনসুলেশন, ঠিক আছে। মেটালিক শীটের উপরে যে কাপড়ের তৈরি এক ধরনের ইনসুলেশন থাকে, সেটাকে বলে কি? বেডিং, ঠিক আছে। এবার আসো আর্মারিং। আর্মারিং কি? আর্মারিং হচ্ছে এক ধরনের জালিকা। এক ধরনের কি? জালিকা। জালিকা বলতে তোমার হচ্ছে এই যে বাজারে যে চিকন চিকন রড পাওয়া যায়, সেই রডের মাধ্যম দিয়ে জাল তৈরি করে এই বেডিং এর চারপাশে জাল দিতে হয়, যাতে বাইরে যে আঘাত আসে সেটা সরাসরি কোরের উপরে না যাইতে পারে। এখানে বাইরে যদি আঘাত পায়, তাহলে আর্মারিং কিছু বল কি হ্রাস করে দিবে, তারপরে কোর অব্দি আস্তে আস্তে বলটা পুরোপুরি হ্রাস পেয়ে যাবে। হ্রাস পাওয়ার ফলে কোরের উপরে কোনো আঘাত লাগবে না। সেম ভাবে সার্ভিং, একই জিনিস। আর্মারিংকে রক্ষা করার জন্য আরেকটা আর্মারিং টাইপের জালিকা ব্যবহার করা হয়, যেটাকে বলি আমরা সার্ভিং, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল কাকে বলে, কত প্রকার ও কি, এবং আন্ডারগ্রাউন্ড কেবলের কয়টি স্তর থাকে, মিনিমাম কয়টি স্তর থাকবে। এখন দেখো যে 11 কেবির জন্য যে ইনসুলেশন ব্যবহার করবো বা যে কয়টা স্তর ব্যবহার করবো, অবশ্যই 66 কেবির জন্য সেই কয়টা স্তর বা সেই ইনসুলেশন ব্যবহার করবো না, অনেকগুলো স্তর ব্যবহার করতে হবে। তো মিনিমাম কয়টা থাকে, যে কোর, ইনসুলেশন, মেটালিক শীট, বেডিং এবং আর্মারিং ও সার্ভিং। ভোল্টেজের উপর ডিপেন্ড করে আরো স্তর বা ইনসুলেশন যুক্ত করা হয়। দেখো, যতটুকু বললাম এতটুকু কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা শীটে 60 নম্বর পেজে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড কেবল ক্যালকুলেশন হচ্ছে 60 নম্বর পেজে, দেখেন আছে। এখানে আসলে ওইভাবে আমি আঁকাইতে দেখাই পারবো না, এই জন্য শীটে ওখানে দেখাই দিচ্ছি। শীটের 60 নম্বর পেজে দেখেন আছে এই যে আন্ডারগ্রাউন্ড কেবল। এখানে এই যে আমি কেবলের ফিগারটা এখানে দিয়ে দিচ্ছি, ক্লাসিফিকেশন আন্ডারগ্রাউন্ড কেবলের বিভিন্ন স্তর এখানে দিচ্ছি এবং তার বর্ণনা আছে, দেখতে পেয়েছেন? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল ক্যালকুলেশন করতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি কি? প্রথমত, এই যে কোর, এই কোরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে ভালো কথা, কিন্তু কতটুকু কারেন্ট লিক করতেছে, কতটুকু কারেন্ট লিকেজ করতেছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং তার জন্য কি পাওয়ার লস হচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আবার যে ইনসুলেশন আমরা ব্যবহার করতেছি, এই ইনসুলেশন করতে কোনো লস হচ্ছে কিনা, আবার ইনসুলেশন কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করবো সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। যেরকম ইনসুলেশন ম্যাটেরিয়াল আপনাদের বলে দিচ্ছি, যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ব্যবহার করি আমরা রাবার, ভলকানাইজড ইন্ডিয়া রাবার, আবার ইমপ্রিগেন্টেড পেপার, ভার্নিশ ক্যাম্ব্রিক, আবার পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে এগুলো ব্যবহার করা হয়। আমি এখানে লিখলাম না, কারণ আপনাদের শীটে আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে কি ব্যবহার করি? রাবার, ভিআইআর এবং পিভিসি, আরো কয়েকটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। যতটুকু বলেছি এতটুকু কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এখানে আমি যতটুকু, বলো বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। এই পর্যন্ত চাই নাই, তবে চাইতে পারে, ঠিক আছে। আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই পড়বা। যেরকম আন্ডারগ্রাউন্ড কেবল ক্যালকুলেশন, কেবল কাকে বলে, কেবল কত প্রকার ও কি কি, কেবলের কয়টি স্তর থাকে, তার কি কি কাজ, ইনসুলেটিং ম্যাটেরিয়াল কি কি, এগুলো মানে তোমাদের যে 2 পৃষ্ঠা দিয়েছি, এই 2 পৃষ্ঠার মধ্যে যা আছে এতটুকু পড়লেই যথেষ্ট। আরো তো থিওরি অনেক আছে, কিন্তু আমি যতটুকু দিয়েছি এতটুকু পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার কাছে যে বই আছে সেটা ইংলিশ বই, ঠিক আছে। তো বাংলা বইতে এখানে যেহেতু যে যতটুকু আমি দিয়েছি ততটুকু বাংলা বইতে খুঁজে নিবা, টিডি2 তে আছে। বই করছে প্রশ্ন কিন্তু ইংলিশে হয়, তখন ইংলিশ লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন যখন ইংলিশে হবে তখন জুম দিচ্ছি, wait। আচ্ছা, আমি এই পাশে লিখি। তো আমরা দেখলাম আন্ডারগ্রাউন্ড কেবল কত প্রকার, আন্ডারগ্রাউন্ড কেবল কাকে বলে, কত প্রকার ও কি কি, আন্ডারগ্রাউন্ড কেবলের কয়টি স্তর থাকে, কোন স্তরের কি কাজ, ঠিক আছে, এবং আন্ডারগ্রাউন্ড কেবলের প্রকারভেদে অপারেটিং ভোল্টেজ, এগুলো আমরা জানলাম। এতটুকু যথেষ্ট আন্ডারগ্রাউন্ড কেবলের থিওরি। এবার দেখবো যে আন্ডারগ্রাউন্ড যে কেবল আমরা হিসাব করবো, আন্ডারগ্রাউন্ড কেবল যে হিসাব করবো, তার আগে দেখি আন্ডারগ্রাউন্ড কেবলের কি কি সুবিধা, মৌখিকভাবে আলোচনা করি। আন্ডারগ্রাউন্ড কেবলের সুবিধা দেখেন, ওভারহেড যখন আমরা ওয়্যার ব্যবহার করবো সেটা কিন্তু দৃশ্যমান থাকবে। যেহেতু এটা দৃশ্যমান যদি থাকে তাহলে দৃষ্টিনন্দন কিন্তু হবে না, ঠিক আছে, দৃষ্টিকটু হবে। যদি তার দেখা যায় সেটা কিন্তু দৃষ্টিকটু হয়, প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা যে বজ্রপাতের কিন্তু একটা প্রভাব থাকবে। তৃতীয় অসুবিধা, সেখানে শর্ট সার্কিট, মানে অনায়াসে শর্ট সার্কিট হতে পারবে। আর অসুবিধা, ওখানে একটার উপর একটা, অর্থাৎ ডিশ লাইনে তার যাবে, আবার বিভিন্ন আর কমিউনিকেশনের বিভিন্ন তারবার থাকে, যার কারণে আমাদের ওখানে শর্ট সার্কিটের বেশি সম্ভাবনা থাকে, ঠিক আছে। আবার রক্ষণাবেক্ষণ কিন্তু বিষয়টা কঠিন হয়ে যায়, রক্ষণাবেক্ষণ কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো আন্ডারগ্রাউন্ড কেবল যদি আমরা ব্যবহার করি তাহলে কি কি সুবিধা হবে? আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করলে যে তার কিন্তু দেখা যাবে না, কেবল দেখা যাবে না, কেন? কেবল তো মাটির নিচ দিয়ে টানা হবে। কেবল যদি দেখা না যায় তাহলে তো আমাদের দৃষ্টিনন্দন হবে, তাই না? পরিবেশটা কি হবে? দৃষ্টিনন্দন হবে। আচ্ছা, প্রথম সুবিধা। তারপরে সুবিধা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড কেবলে একটু আগে দেখলাম যে যদি ওভারহেড লাইন টানি তাহলে সার্জ ভোল্টেজ বিষয়ে সমস্যা আছে। ওভারহেড যদি লাইন আমরা টানি, এক মিনিট, ওভারহেড যদি লাইন টানি তাহলে সার্জ ভোল্টেজ আসবে, অর্থাৎ বজ্রপাত জনিত যে ভোল্টেজ সেটা লাইনের উপর আসবে, কিন্তু আন্ডারগ্রাউন্ড লাইনের উপর আসবে না, কারণ আন্ডারগ্রাউন্ড কেবল কি মাটির নিচ দিয়ে টানা হয়, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ত্রুটি হবে না, ঘন ঘন ত্রুটি হবে না। যেরকম ওভারহেড লাইনে একটা, দুইটা, আপাতত তিনটা দড়ি, ঝড় বাতাসের ফলে তার সিল একটার সাথে আরেকটা লেগে যেতে পারে অনায়াসে, ঠিক আছে। হরহামেশাই এর সাথে একটা সাথে লেগে যাবে, যার কারণে শর্ট সার্কিট হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল এরকম তো সম্ভাবনা নেই, কেন? কারণ এটাও ইনসুলেশন, আর একটা কেবল তো নজর করতে পারবে না, মাটির নিচে টানা হয়েছে, তাহলে এটা একটা সুবিধা যে কখনো ফল্ট হবে না। আচ্ছা, তারপরে আবার এই রক্ষণাবেক্ষণ খুবই সহজ। কেন, কোথায় কি হয়েছে, কোথায় কি ধরনের অসুবিধা হচ্ছে, এটা আমাদের জানার প্রয়োজন পড়ে না, কারণ খুবই কম, ফল্টের পরিমাণ খুবই কম, যার কারণে আমাদের এসব হিসাবের ঝামেলা নাই, ঠিক আছে। এই 3-4টা আমাদের কি সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যদি কখনো ফল্ট হয়, সে ফল্টের স্থান কিন্তু নির্ণয় করা যাবে না, কারণ মাটির নিচে টানছি না, তো ফল্ট এখানে হয়েছে নাকি এখানে হয়েছে নাকি এখানে হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, এটা একটা অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড কেবল অনেক ব্যয়বহুল, যার কারণে প্রাথমিক খরচ, আন্ডারগ্রাউন্ড কেবল অনেক ব্যয়বহুল, যার কারণে প্রাথমিক খরচ কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অসুবিধা হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড কেবল, এই কেবলের যে ওয়্যারগুলো বা যে কোরগুলো কিন্তু কাছাকাছি থাকে, কোরগুলো কি থাকে কাছাকাছি, যেহেতু কোর যদি কাছাকাছি থাকে, আমরা যে সূত্র জানি যে ক্যাপাসিটরে যে পাই বাই লগ ই, এই জায়গা হচ্ছে কি হবে যে ডি বাই ডি, আচ্ছা ডি বাই ডি পরে বলতেছি, ডি বাই কি ডি, এই যে দূরত্ব,
এই যে কে দূরত্ব, যে আমরা জানি এখানে না দিয়ে এটাই দিই, কতদিন যা দেখছি যে পাই ডি বাই আর, ডি বাই কি আর, তো ডি মানে কি ডিসটেন্স, দুটি কন্ডাক্টরের কি ডিসটেন্স, তো যদি দুটি কন্ডাক্টর খুব বেশি কাছাকাছি থাকে তাহলে তাহলে ক্যাপাসিটেন্সের মান কি বেড়ে যাবে না, দুটি কন্ডাক্টরে খুব কাছাকাছি থাকলে ক্যাপাসিটেন্সের মান কি হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে, যার কারণে এটা এক ধরনের অসুবিধা সৃষ্টি করবে। আচ্ছা, তো ক্যাপাসিটেন্সের মান যদি বেড়ে যায় তাহলে চার্জিং কারেন্টও বেড়ে যাবে, কারণ আমরা জানি আইসি ইকাল টু কি, যে ভি বাই এক্সি, তো আইসি ইকাল টু ভি বাই এক্সি মানে কি 1/2 পাই এফসি, তাহলে আইসি ইকাল টু লিখতে পারি যে 2 পাই এফসি ইন্টু ভি, অর্থাৎ এই সি মানে ক্যাপাসিটেন্স যত বাড়বে চার্জিং কারেন্ট কি তত বাড়বে, মানে লিক কারেন্ট, ঠিক আছে, চার্জিং কারেন্ট কি তত বাড়বে। তাহলে এই হলো আমাদের অসুবিধা। কি কি অসুবিধা, যে প্রাথমিক খরচ বেশি, লাইনে কোথায় ত্রুটি হয়েছে এটা খুঁজে পাওয়া মুশকিল, তারপরে ক্যাপাসিটেন্স বেশি, চার্জিং কারেন্ট বেশি। এই পরীক্ষা হলে যদি আসে এই চারটা অসুবিধা দিয়ে দেবো। সুবিধা কি কি, সুবিধা হলো যে হর হামেশা ত্রুটি হয় না, তারপরে বজ্রপাতের কোনো প্রভাব পড়ে না, তারপরে আবার পরিবেশের দৃষ্টিনন্দন ঘটে, এই তিনটা সুবিধা বা চারটা অসুবিধা করলে যথেষ্ট। আচ্ছা, এবার আসি যে চার্জিং কারেন্টের আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্স হিসাব করুন। আচ্ছা দেখো, একটা কেবল, এর মাঝখানে আমরা কি ব্যবহার করলাম, কোর, তাহলে কোরের পাশে কি ছিল, ইনসুলেশন। কিন্তু আমরা যে ডিজাইন দেখলাম আন্ডারগ্রাউন্ড কেবলের, সেই কেবলের প্রথমে ছিল কোর, এই হচ্ছে কোর, তারপরে ছিল কি ইনসুলেশন, তার মানে এটা ইনসুলেশন। আচ্ছা, তারপরে কি ছিল, মেটালিক শীট, তার মানে এটা মেটালিক শীট, এটা কি মেটালিক শীট। আচ্ছা, তো প্রথমে আমরা তিনটা আমাদের যেহেতু ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন করবো, তাহলে তিনটা স্তর হলে যথেষ্ট, পরে তো আরো স্তর আছে। তো প্রথম স্তর কি ধরলাম, কোর, তারপর ইনসুলেশন, তারপর কি মেটালিক শীট। আচ্ছা, তো আমরা এখানে একটু লিখি দেই, এটা ধরি বড় হাতের ডি, অর্থাৎ শীতের যে ব্যাস তাকে ধরলাম বড় হাতের ডি। আচ্ছা, কোরের যে ব্যাস তাকে ধরলাম আমরা ছোট হাতের ডি। আচ্ছা, এবার আসি ইনসুলেশন যে পুরুত্ব তাকে ধরলাম টি, তাহলে এই সাইড যদি টি হয় এই সাইডে কত হবে টি, কোরের ব্যাস ডি, কেবলের ব্যাস পুরো কেবল বা শীটের ব্যাস বড় হাতের ডি, এবং ইনসুলেশন যে পুরুত্ব তাকে টি ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের এখানে কিভাবে ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে এই বিষয়টা আমাদের জানতে হবে। দেখেন, আমরা জানি যে ক্যাপাসিটেন্স তৈরি হওয়ার শর্ত কি, দুটি পরিবাহী, ক্যাপাসিটেন্স তৈরি হওয়ার শর্ত হলো দুটি পরিবাহীর মাঝে কি থাকবে, অপরিবাহী পদার্থ। তো এটা একটা পরিবাহী কন্ডাক্টর, এটা একটা পরিবাহী, এদের মাঝে অপরিবাহী কোনো পদার্থ, অপরিবাহী পদার্থকে ডাইলেকট্রিক মিডিয়াম বলে। তো অপরিবাহী পদার্থ যে কোনো কিছু হতে পারে, রাবার, ইনসুলেশন, এয়ার, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এই অপরিবাহী পদার্থ দুটি পরিবাহীর মাঝে যদি অপরিবাহী কোনো পদার্থ রাখি তাহলে সেখানে ক্যাপাসিটেন্স উৎপন্ন করবে, সেখানে ক্যাপাসিটর কি করবে, ফর্ম করবে, এই যে ক্যাপাসিটর ফর্ম করবে, ঠিক আছে না। অর্থাৎ দুটি পরিবাহীর মাঝখানে যদি কোনো অপরিবাহী পদার্থ থাকে তাহলে সেটা কি হবে, সেখানে ক্যাপাসিটর ফর্ম করবে। তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি, দেখো যে এটা একটা কি পরিবাহী, যেহেতু কোর, এটা একটা কি মেটালিক শীট, এটা একটা কোর, মানে পরিবাহী, কোর তো পরিবাহী, মেটালিক শীটও পরিবাহী, কেন, কারণ এটা মেটাল, সকল মেটালই তো পরিবাহী। তো এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, যেহেতু দুটোই পরিবাহী তাহলে এদের মাঝে অবশ্যই কি তৈরি হবে, এদের মাঝে ক্যাপাসিটেন্স তৈরি হবে, এদের মাঝে কি তৈরি হবে, ক্যাপাসিটেন্স তৈরি হবে, যে ক্যাপাসিটেন্স নির্ণয় আমাদের আজকে আলোচনা টপিক। তাহলে আন্ডারগ্রাউন্ড কেবলে কিভাবে ক্যাপাসিটেন্স তৈরি হলো এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বিশেষ করে আজকে যারা নতুন জয়েন দিচ্ছে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, পুরাতন আমাদের প্রশ্ন থাকবে না, কারণ কেবল ক্যাপাসিটেন্স যতদিন আমরা করেছি। তো নতুন যারা আছি তারা একটু কথা বলি, যে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, সেটা দিয়ে দেবো। তো আজকে যে ক্যাপাসিটেন্স আন্ডারগ্রাউন্ড কেবলে ক্যাপাসিটেন্স যে ফর্ম করলো, এটা নিয়ে কারো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি আরেকবার বলি যে ক্যাপাসিটর তৈরি হওয়ার শর্তটা কি, ক্যাপাসিটর তৈরি হওয়ার শর্ত হচ্ছে দুটি পরিবাহী থাকবে, এই একটা পরিবাহী ধরি, একটা কন্ডাক্টর অর্থাৎ পরিবাহী। আচ্ছা, নিচে আরেকটা পরিবাহী, তো দুটি পরিবাহীর মাঝখানে কি একটা অপরিবাহী পদার্থ, কারণ অপরিবাহী পদার্থ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, অপরিবাহী পদার্থ যে কোনো কিছু হতে পারে, রাবার হতে পারে, গ্লাস হতে পারে, এয়ার হতে পারে, ইনসুলেটর হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি এই মাঝখানে আমরা যদি ধরি এই মাঝখানে রাবার রাখছি বা ইনসুলেশন রাখছি, যাই কোনো কিছু রাখি না কেন, তাহলে দুটি পরিবাহী মাঝখানে যদি কোনো ইনসুলেশন বা অপরিবাহী পদার্থ রাখি তাহলে সেখানে ক্যাপাসিটর ফর্ম করবে। অর্থাৎ ক্যাপাসিটর তৈরি করার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুটি পরিবাহী বা দুটি প্লেট রাখবো, মাঝখানে কোনো অপরিবাহী পদার্থ রেখে দিব, যদি এরকম ভাবে রেখে দিই তাহলে সেটা ক্যাপাসিটর আচরণ করবে, তাহলে সেটা ক্যাপাসিটর হিসেবে কি করবে, আচরণ করবে। এখানেও সেম ভাবে এটা একটা কি মেটালিক শীট, তাহলে এটা পরিবাহী বলতে পারি, আর এটা একটা কি কোর, এটাও পরিবাহী বলতে পারি, এটা মেটালিক শীট, এটা কি কোর, তাহলে এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, এদের মাঝখানে কি আছে, ইনসুলেশন আছে না, এই যে মাঝখানে কি ইনসুলেশন, ইনসুলেশনটা এক ধরনের অপরিবাহী পদার্থ, ইনসুলেশন কি ধরনের পদার্থ, অপরিবাহী পদার্থ, সেজন্য আমরা বলতে পারি যে দুটি কোর মাঝখানে অপরিবাহী পদার্থ হিসেবে ইনসুলেশন আছে, তাহলে অবশ্যই এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে, এখানে ক্যাপাসিটর কি উৎপন্ন হবে, তো সেটা লিখেছি যে এই যে ক্যাপাসিটর সিম্বল দিয়েছি, যে ক্যাপাসিটেন্স এখানে কি করলো, ফর্ম করলো। বলেন। কারেন্ট যাবে, কারেন্ট যাবে না, কি বলছে, কারেন্ট যাবে, লিকেজ কারেন্ট যাবে না, কারেন্ট না গেলে আমাদের এত পথ কেন আসলো, হ্যাঁ কারেন্ট তো যাবে, এটা মেটালিক শীট না, কারেন্ট তো যাবে, ঠিক আছে। আর আমাদের কারেন্ট যাবে কি না যাবে এই হিসাবটা আমাদের আছে, আমাদের যে কথা সেটা হচ্ছে দুটি পরিবাহী মাঝখানে অপরিবাহী পদার্থ থাকবে, তাহলে ক্যাপাসিটর ফর্ম করবে। তো এটা একটা পরিবাহী, এটা একটা পরিবাহী, মাঝখানে অপরিবাহী পদার্থ হিসেবে কি আছে, ইনসুলেশন, তাহলে এখানে ক্যাপাসিটর ফর্ম করবে। এখানে তো কারেন্ট কারেন্ট যাবে না, এখানে তো কারেন্ট যাবে, ক্যাপাসিটরের মাধ্যমে যাবে, আবার ইনসুলেশনের মধ্যে দিয়েও লিকেজ কারেন্ট যাবে না, লিকেজ কারেন্ট ওর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, লিকেজ কারেন্ট কিভাবে যাবে এটা পরে আসি। ক্যাপাসিটর যেহেতু ফর্ম করছে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এখানে কারেন্ট যাবে, সেজন্য আমাদের এটা পরিবাহী বলতে, এটা তো পরিবাহী আছে, তাহলে এটা পরিবাহী, এটা পরিবাহী, পরিবাহী তো আছে, ঠিক আছে, দুটি পরিবাহীর মাঝখানে ইনসুলেশন থাকলে ক্যাপাসিটর হবে লিকেজ। আচ্ছা, লিকেজ কারেন্টটা কেন যাবে, কারেন্ট, আচ্ছা দেখেন, যদিও এখানে যখন আপনাদের ইয়ে থাকে, ট্রান্সমিশন লাইন থাকে না, ট্রান্সমিশন লাইন ধরেন এখানে, আচ্ছা ট্রান্সমিশন লাইন, তো ট্রান্সমিশন লাইন যখন আমরা টানি, ধরেন এটা হচ্ছে আমাদের 400 কেবল, ট্রান্সমিশন লাইন কি আছে, 400 কেবল আছে, তো সেই 400 কেবল ট্রান্সমিশন লাইন একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেয় না, নির্দিষ্ট রেঞ্জ দিয়ে দেয়, যে সাপোজ এর উপরে ওঠা যাবে না, কেন ওঠা যাবে না, কারণ এর উপরে এই যে বায়ু আছে, এই বায়ুটা একটা মাধ্যম হিসেবে কাজ করতেছে,
কারণ কি এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টর কিন্তু কারেন্ট ফ্লো করবে, বায়ুটাই তখন একটু মাধ্যম হিসেবে কাজ করবে। আপনারা দেখেন যে আমাদের যে মাথার উপর যে তারটা সেটা কিন্তু 11 কেভি, সেখানে যদি আমি 66 কেভি দিই তাহলে কিন্তু মানুষ মাটিতে থাকতে কিন্তু শক্ত হবে। কেন? কারণ বায়ু হিসেবে কাজ করে, বায়ু মাধ্যম হিসেবে কাজ করে, আর বায়ু যখনই মাধ্যম হিসেবে কাজ করবে তখনই কারেন্ট ফ্লো শুরু করবে। যদি সরাসরি কোনো পরিবাহী বা রিয়েল মাধ্যম পায় তাহলে পূর্ণাঙ্গ কারেন্ট প্রবাহিত হবে, আর যদি রিয়েল মাধ্যম না পায় তখন কিছু পরিমাণ কারেন্ট প্রবাহিত শুরু করবে। 11 কেভির জন্য যে কারেন্ট ফ্লো হবে 66 কেভির জন্য তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হবে, কোনো মাধ্যম থাক বা না থাক। কোনো মাধ্যম না থাকলে বায়ু তখন নিজেই মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে? যার কারণে ভোল্টেজ বাড়ার সাথে সাথে এদিক দিয়ে কারেন্ট বেশি পরিমাণ ফ্লো হতে থাকে। যার কারণে আমরা কি করি, ট্রান্সমিশন লাইন টাওয়ারের উপরে আর উঠতে দেয় না, কারণ সেখানে লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে। যার কারণে ওখানে লিক করবে, শক করবে। লিকেজ কারেন্ট বলতে যে স্বাভাবিক কারেন্টের তুলনায় স্বাভাবিক পথে স্বাভাবিক কারেন্ট যেতে গিয়ে সামান্য পরিমাণ কারেন্ট কি যে স্বাভাবিক পথে না গিয়ে উল্টা পথে প্রবাহিত হয়, স্বাভাবিক পথে না গিয়ে উল্টা পথে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে আমাদের আছে ইনসুলেশন আছে, এই ইনসুলেশনটা তখন মাধ্যম হিসেবে কাজ করবে। ইনসুলেশনের কাজ কি? ইনসুলেশনের কাজ কারেন্ট বাধা দেওয়া না, যেরকম রেজিস্ট্যান্সের কাজ কি, যে আমরা যদি এখানে সাপ্লাই দেই, যদি এখানে আমরা কি দিই একটা সাপ্লাই দিলাম, এখন এই রেজিস্ট্যান্সের কাজটা কি? রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে কারেন্টকে বাধা দেওয়া। তো ইনসুলেশন এক ধরনের রেজিস্ট্যান্স, প্রত্যেকটা পদার্থ এক ধরনের কি রেজিস্ট্যান্স আছে নিজস্ব। তাকে পদার্থ যদি আমি রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করে দেখেন, এখন যদি এখানে রেজিস্ট্যান্স যদি 2 কিলো ওহম বলি, তার জন্য যে কারেন্ট ফ্লো হবে 10 কিলো ওহম, অবশ্যই তার জন্য খুব বেশি পরিমাণ খুব কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এই ইনসুলেশনকে রেজিস্ট্যান্স হিসেবে কল্পনা করেন যে পিওর কন্ডাক্টর যদি হয় তাহলে সেখানে ধরেন 2 ওহম, তাহলে অত্যাধিক পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আর যদি আমরা ইনসুলেশন ব্যবহার করি, ইনসুলেশন পরিবর্তন রেজিস্ট্যান্স বললাম যে 10 কিলো ওহম, তাও কি এর মধ্যে কারেন্ট প্রবাহিত হতে পারবে না? কারেন্ট প্রবাহিত হতে পারবে তো, কিন্তু পিওর কন্ডাক্টরের তুলনায় এখানে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আর সেটাকে বলে লিকেজ কারেন্ট। যেটা ইনসুলেশন যখন মাধ্যম হিসেবে কাজ করে ফেলে তখন ওর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়, যে কারেন্টটাকে বলে লিকেজ কারেন্ট। অর্থাৎ যেটা লিক করে স্বাভাবিক পথের তুলনায়, মানে স্বাভাবিক অবস্থায় না গিয়ে, স্বাভাবিক পথে না গিয়ে যে উল্টা পথে কারেন্ট প্রবাহিত হবে, যে মাধ্যম না, মাধ্যম দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়ে অন্য কোনো মাধ্যম দিয়ে, মাধ্যম দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়ে অন্য কোনো মাধ্যম দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, যে কারেন্ট ওই মাধ্যমে প্রবাহিত হবে সেটাকে লিকেজ কারেন্ট বলে। কিন্তু জোরে বলতে হবে, আপনার কথাটা একটু অস্পষ্ট আকারে আসতেছে। এখন লিকেজ, হ্যাঁ লিকেজ কারেন্ট যে মেটাল দিয়ে প্রবাহিত হাত দিয়ে ধরলে সমস্যা হবে কিনা? এই মেটাল তো আপনি হাত দিয়ে ধরতে পারবেন না, কারণ এই মেটালের উপরে তো স্তর আছে না, মেটালিক শিটের উপরে কি আরো স্তর আছে, তো বেডিং আছে, আর্মারিং আছে, সার্ভিং আছে। এখন এই কারেন্টের উপরে যদি সরাসরি মেটালটা বের করে যদি হাত দিয়ে ধরতে চান, এখন এর উপরে এই যে কোর, এই কোর এটা কত ভোল্টেজ ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন করতে, যদি 33 কেভি হয় তার জন্য এক ধরনের শক করবে, শক তো অবশ্যই করবে, শক তো অবশ্যই করবে, ঠিক আছে? শিশু যদি ভোল্টেজ হাই হয় তাহলে আপনাকে মানে একটা বড় ধরনের ধাক্কা দিবে। আর যদি 11 কেভি হয় বা 1 কেভি হয় তাহলে ওই পরিমাণ ধাক্কা দিবে না, কারণ এখানে রেজিস্ট্যান্স হয় না, তো খুবই সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যার জন্য আপনাকে তো শক করবে। ন্যাচারাল কথা, আপনি বাসা বাড়িতে 230 ভোল্ট আছে, সেখানে এর উপরে ধরেন তো সামান্য হাতে ধরেন যদি কেমন ধরবে, আর 400 ভোল্টে ধরেন কেমন ধরবে, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে না, তো সেটা পার্থক্য একটু বুঝতে হবে। যেটা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কারেন্টের পরিমাণ অত্যাধিক হয় তখন তো শক করবে। এই জন্য যদি 11 কেভির জন্য যে ইনসুলেশন ব্যবহার করবো, 66 কেভির জন্য সেই ইনসুলেশন ব্যবহার করা যাবে না, তার থেকে বেশি পরিমাণ ইনসুলেশন ব্যবহার করতে হবে, যাতে লিকেজ কারেন্টটা কমানো থাকে, ঠিক আছে? মানে কারেন্টের এই অমাধ্যম দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার প্রবণতা যাতে হ্রাস পায়। বুঝতে পেরেছেন? চার্জিং কারেন্টটা না, চার্জিং কারেন্টটা তো বের হবে, এটা হচ্ছে তো লস না, এটা মূলত আমাদের জন্য একটু উপকার হবে। কিভাবে? আমরা তো গত ক্লাসে দেখেছি, ঠিক আছে, যে চার্জিং কারেন্ট যদি প্রভাবিত হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর একজন উন্নত হয় না। চার্জিং কারেন্ট যদি প্রভাবিত হয় তাহলে আমাদের লাইনে কিন্তু পাওয়ার ফ্যাক্টর উন্নত হয়। এখন এইটা সমস্যা হবে তখন যখন আমাদের এই চার্জিং কারেন্ট খুব বেশি পরিমাণ প্রভাবিত হবে, কারণ চার্জিং কারেন্ট খুব বেশি পরিমাণ প্রভাবিত হলে সাপ্লাই কারেন্টের পরিমাণ তো অনেক কমে যাবে। সাপ্লাই কারেন্ট পরিমাণ কি অনেক কমে যাবে, দেখছি না যে চার্জিং কারেন্ট যত বেশি হচ্ছে সাপ্লাই কারেন্ট তত বেশি কমে যাচ্ছে। সাপ্লাই কারেন্ট যদি কমে যায় তাহলে আমরা আসলে কারেন্ট পাবো না। এই জন্য যদি এটা খুব বেশি পরিমাণ প্রভাবিত হয় তখন এটা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, তাহলে দেখেন যে, হ্যাঁ বলেন। হ্যাঁ, তত বেশি ক্যাপাসিট্যান্স তৈরি হবে, আর তত বেশি ক্যাপাসিট্যান্স তৈরি হলে কারেন্ট তত বেশি প্রভাবিত হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আজকে প্রশ্ন অনেক বুঝাই, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা নাই, ঠিক আছে। তাহলে দেখেন আন্ডারগ্রাউন্ড কেবলের যে ক্যাপাসিট্যান্স তার সূত্রটা হচ্ছে একই সূত্র, কতদিন যা দেখছি সেটাই, যে পাই বাই লগ ই, এখানে শুধু হবে কি ডি বাই ডি, এইটুকু ফ্যারাড পার মিটার। ডি মানে আমরা আগে লিখেছি, এখানে লিখে দিতাম। ডি মানে ডায়ামিটার অফ শীট, ডি মানে ডায়ামিটার অফ শীট, আর ছোট ডি মানে কি ডায়ামিটার অফ কি কোর, আর টি মানে কি, টি হলো থিকনেস অফ কি ইনসুলেশন, থিকনেস অফ ইনসুলেশন। তাহলে আমরা কি পেলাম? আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিট্যান্স নির্ণয় সি ইকুয়াল টু পাই বাই লগ ই ডি বাই ডি ফ্যারাড পার মিটার। এইটা আমরা কিন্তু কতদিন এতে দেখছি, ওভারহেড ট্রান্সমিশন লাইনে দেখছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম যে ওভারহেড লাইনে আন্ডারগ্রাউন্ড কেবলের যে ক্যাপাসিট্যান্স তার নির্ণয় সূত্র হচ্ছে পাই অ্যাপসিলন বাই লগ ই ডি বাই ডি ফ্যারাড পার মিটার। ডি মানে কি ডায়ামিটার অফ শীট, ছোট ডি মানে কি ডায়ামিটার অফ কি কোর, আমরা লিখতে পারি যে বড় ডি মানে ছোট ডি প্লাস কি টুটি। এটা লিখতে পারি যে বড় ডি মানে ছোট ডি প্লাস টুটি। কিভাবে? বড় ডি মানে এতটুকু অংশ কি, এতটুকু যোগ এইটুকু যোগ এইটুকু, অর্থাৎ ডি প্লাস টুটি, অর্থাৎ এইটি এবং এইটি, এই তিনজন যোগ করে দিলে বড় ডি পাবো। সেটা লিখেছি আমরা ডি ইকুয়াল টু ছোট ডি প্লাস টুটি। আচ্ছা, তাহলে এটা কি এটা আমরা লিখেছিলাম, এটা আমরা লিখেছিলাম যে কার জন্য? টু কন্ডাক্টরের জন্য, তাই না? কার জন্য লিখছিলাম? টু কন্ডাক্টরের জন্য। এই সূত্রটা লিখেছিলাম কার জন্য? টু কন্ডাক্টরের জন্য। এখানে কন্ডাক্টর কয়টা? এখানে কন্ডাক্টর কিন্তু একটা, তাই আমাদের শুধু এখানে ইউজ হবে হচ্ছে যে 2 পাই অ্যাপসিলন ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই ছোট ডি ফ্যারাড পার কি মিটার। যেহেতু এখানে কি সিঙ্গেল কোর, এখানে যেহেতু কি এটা সিঙ্গেল কোর, তার মানে কি সিঙ্গেল কন্ডাক্টর। তাহলে সিঙ্গেল কন্ডাক্টর সূত্র আমরা কতদিন কি দেখছি? এটা তো টু কন্ডাক্টর সূত্র, এটা কি সিঙ্গেল কন্ডাক্টর সূত্র। তার মানে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিট্যান্স সূত্র কি হবে? যে 2 পাই অ্যাপসিলন ডিভাইড বাই লগ ই ডি বাই ডি। থ্রি ফেজ হলো এটা, সিঙ্গেল ফেজ হলো এটা, কারণ সিঙ্গেল ফেজ মানে এখানে সিঙ্গেল কোর ব্যবহার করা হয়, আবার থ্রি ফেজ মানে তিন কোর ব্যবহার করা হয়, অর্থাৎ সবসময় একটা কন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে। তাই আমাদের সবসময় একটা কন্ডাক্টর সূত্র এখানে ব্যবহার হবে, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য শুধুমাত্র একটা সূত্রই ফিক্সড। হ্যাঁ, আগে সূত্র দিয়েছিলাম ডি বাই আর, সেটা ট্রান্সমিশন লাইনের জন্য, আর আন্ডারগ্রাউন্ড লাইনের জন্য ডি বাই বড় ডি বাই ছোট ডি হবে, অর্থাৎ ওভারঅল ব্যাস
ওভারঅল ব্যাস বাই হচ্ছে এর দূরত্ব, পুরা কন্ডাক্টরের দূরত্ব বাই হবে কি কোরের দূরত্ব। ওর আগে কি ছিল আমাদের যে বড় ব্যাসার্ধ অর্থাৎ দুটি কন্ডাক্টরের মধ্যে যে দূরত্ব বাই কোরের ব্যাসার্ধ মানে কোরের দূরত্ব, ঠিক আছে না? এখন হচ্ছে কি বড় কেবলের দূরত্ব বাই কোরের দূরত্ব, এতটুকু পার্থক্য। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। হ্যাঁ, কেউ যেন মনে ডাকলো, এই বলে গেছি। আচ্ছা, সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি আমরা যেটা গতকাল দেখলাম এটা টু কন্ডাক্টর ছিল, আর এটা ছিল কি ওয়ান কন্ডাক্টর। এটা কি ছিল আমাদের ওয়ান কন্ডাক্টর। তো আন্ডারগ্রাউন্ড কেবলে সবসময় ওয়ান কন্ডাক্টর, তার মানে সিঙ্গেল ফেজের জন্য ওয়ান কন্ডাক্টর, থ্রি ফেজের জন্য থ্রি কন্ডাক্টর, তার মানে সিঙ্গেল ফেজ বলুক বা থ্রি ফেজ বলুক সবসময় আমরা ওয়ান কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স বের করি। এই জন্য আমরা এখানে শুধু একটা ব্যবহার করব, ওয়ান কন্ডাক্টর শুধু কোনটা এটা, তো থ্রি ফেজের বেলায় ওয়ান কন্ডাক্টর, আবার সিঙ্গেল ফেজের বেলায় কি ওয়ান কন্ডাক্টর। আমরা ট্রান্সমিশন লাইনে দেখছিলাম যে সিঙ্গেল ফেজের বেলায় দুইটা কন্ডাক্টর ব্যবহার করেছি, যার কারণে আমাদের সূত্র হয়েছিল এটা, আর থ্রি ফেজের বেলায় কি তিনটা কন্ডাক্টর ব্যবহার করেছি, যার প্রতি কন্ডাক্টর সূত্র আমরা করছি কি এটা। কিন্তু এখানে তো সিঙ্গেল ফেজের বেলায় তো দুইটা কন্ডাক্টর ব্যবহার করে না, সিঙ্গেল ফেজের জন্য একটা কন্ডাক্টর ব্যবহার করে, যার জন্য আমাদের এখানে ওয়ান কন্ডাক্টরের সূত্র হবে সিঙ্গেল ফেজের বেলায়, আর তিন ফেজের বেলায় তিনটা কন্ডাক্টর এমনি হয়, সেটা ট্রান্সমিশন বা আন্ডারগ্রাউন্ড কেবল। তো সুতরাং তিন ফেজের জন্য এটা, সিঙ্গেল ফেজের জন্য এটা। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার 63 নাম্বার ম্যাথটা দেখি, এখানে আমাদের শেষ। বলো। অ্যাবসলিউট নটের মান কতদিন বলছি না, আবার আজকে বলতে হবে। দেখো অ্যাবসলিউট যেটা লিখছি, অ্যাবসলিউট মানে কি অ্যাবসলিউট নট ইনটু অ্যাবসলিউট আর, যেখানে অ্যাবসলিউট নটের মান 8.854 গুণন 10 ইনভার্স 12, এটা তো কতদিন আমরা ম্যাথ তো করেই ফেলছি কতদিন, এবং এটাও তো দেখিয়েছি আজকে আবার বললাম। এটা হচ্ছে কি রিলেটিভ পারমিটিভিটি, যেটা মাধ্যমের অ্যাবসলিউট। মাধ্যমের কি অ্যাবসলিউট, মাধ্যমের অ্যাবসলিউট এটা প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু এটা কিন্তু প্রশ্নে থাকবে না, প্রশ্নে থাকলেও এটা না থাকলেও এটা, অর্থাৎ অ্যাবসলিউট নট হচ্ছে কনস্ট্যান্ট আর অ্যাবসলিউট আরটা হচ্ছে কি ভেরিয়েবল। আমরা জানি ই ইকুয়াল টু কি অ্যাবসলিউট নট ইনটু অ্যাবসলিউট আর। অ্যাবসলিউট পারমিটিভিটি মানে শূন্য মাধ্যমের পারমিটিভিটি ইনটু মাধ্যমের পারমিটিভিটি। মাধ্যমের পারমিটিভিটি বলতে যে ডাইলেকট্রিক মিডিয়াম ব্যবহার করি, অর্থাৎ দুটি পরিবাহের মাঝে যে অপরিবাহী পদার্থ ব্যবহার করি, সেই অপরিবাহী পদার্থের পারমিটিভিটিকে আমরা কি বলি ইআর, মানে অ্যাবসলিউট আর, ঠিক আছে। এখানে অপরিবাহী পদার্থ হিসেবে কি ব্যবহার করেছি আমরা ইনসুলেশন, অর্থাৎ ইনসুলেশনের পারমিটিভিটিকে আমরা ইআর বলবো এখানে। আর ওভারের ট্রান্সমিশন লাইনে কি লিখছিলাম যে ডাইলেকট্রিক মিডিয়াম হিসেবে আমরা কি ব্যবহার করেছিলাম বায়ু, যার যার ইআর ছিল, ওখানে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের ইআর ছিল কি 1, তো এখানে তো 1 হবে না, এখানে 1 এর থেকে বেশি হবে, যে মানটা প্রশ্নে দেওয়া থাকবে। নাই বুঝতে পারছো? আবার প্রশ্ন করেন, কেটে গেছে কথা। অ্যাবসলিউট নট এটা হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটি, হ্যাঁ অ্যাবসলিউট নট হচ্ছে শূন্য মাধ্যমের পারমিটিভিটি, আর অ্যাবসলিউট আরটা হচ্ছে কি মাধ্যমের পারমিটিভিটি। গতদিন তো লিখে দিয়েছিলাম, গত ক্লাস করি নাই না, তাহলে লিখে দিয়েছিলাম তো, যেটা শূন্য মাধ্যমের পারমিটিভিটি আর অ্যাবসলিউট আরটা কি মাধ্যমের পারমিটিভিটি, লিখে দিয়েছিলাম না গতদিন। ও না না, টপিক আলাদা কেন, একই জিনিস সব, কতদিন বলে দিলাম একই জিনিস সব, এখন এখানে টপিক আলাদা নাই। এখন আগে মাধ্যম হিসেবে বায়ু ব্যবহার করেছি, এখন মাধ্যম হিসেবে এখানে ইনসুলেশন আছে, পার্থক্য এটা, আর কোনো কিছু না, টপিক আলাদা না, একই টপিক। আর কার কোনো প্রশ্ন আছে এখানে? না ঠিক আছে, তাহলে এবার আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ হচ্ছে 63 নম্বর ম্যাথ। এখানে কি বলেছে যে একটি সিঙ্গেল কোর কেবলের কন্ডাক্টরের ব্যাস, সিঙ্গেল কোর কেবলের কন্ডাক্টরের ব্যাস, কন্ডাক্টরের ব্যাস মানে কোরের ব্যাস, কোরের ব্যাস কত দেওয়া আছে 1 সেন্টিমিটার। তারপরে বলেছে অভ্যন্তরীণ শীতের ব্যাস, শীতের ব্যাস মানে কি বড় হাতের ডি, কত 1.8 সেন্টিমিটার। তারপরে বলছে যদি ইনসুলেশন পেপারের রিলেটিভ পারমিটিভিটি অর্থাৎ অ্যাবসলিউট আর এর ভ্যালু কত 4 হয়, এবং কেবলের দৈর্ঘ্য দেওয়া আছে 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার হয়, তবে নির্ণয় করো যে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্স কত। তাহলে সি ইকুয়াল টু হোয়াট। তো এখানে আমাদের বলা আছে সিঙ্গেল কোর, ঠিক আছে। সিঙ্গেল কোর মানে আমরা যেটা দেখলাম সেখানে সিঙ্গেল কোর ছিল, যদি 3 কোর হয় তাহলে কিন্তু বিষয় চেঞ্জ হয়ে যাবে। 3 কোর হলে বিষয় কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো 3 কোরের বিষয়টা আমরা 3 কোরের সময় দেখব, এখন যেহেতু সিঙ্গেল কোর দেখতেছি তো সিঙ্গেল কোরই আমরা হিসাব করব। তো সিঙ্গেল কোরের বেলা আমরা জানি থ্রি ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক, সূত্র কি যে 2 পাই অ্যাবসলিউট ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই কি ছোট ডি ফ্যারাড পার মিটার। আচ্ছা এখানে কি লাগবে, দেখেন অ্যাবসলিউট মানে কি অ্যাবসলিউট নট ইনটু অ্যাবসলিউট আর, অ্যাবসলিউট আর এর মান দেওয়া আছে আর অ্যাবসলিউট নটের মান তো ফিক্সড। এটা আর যদি ভেঙে লিখি তাহলে কি হবে যে 2 পাই অ্যাবসলিউট নট ইনটু কি অ্যাবসলিউট আর ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই ছোট ডি। অ্যাবসলিউট নটের মান তো ফিক্সড, অ্যাবসলিউট আর এর মান তো দেওয়া আছে, 2 পাই মান তো ফিক্সড, লগ ই বড় ডি বাই ছোট ডি, বড় ডির মান দেওয়া আছে, ছোট ডির মান দেওয়া আছে, এখানে তার কোনো কিছু লাগেই না, ফ্যারাড পার মিটার। তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 2 পাই ইনটু অ্যাবসলিউট নটের মান কত দেওয়া নেই, অর্থাৎ আমরা এমনিতেই জানি এটা কত 8.854 গুণন 10 ইনভার্স কত হবে 12 ইনটু অ্যাবসলিউট আর এর মান কত 4 বাই কি লগ ই বড় ডি বাই ছোট ডি, বড় ডি কত 1.8 ছোট ডি কত 1। তাহলে এখানে যেটা আসবে সেটা কি ফ্যারাড পার মিটার। তাহলে আমরা সি ইকুয়াল টু পাবো হচ্ছে সি ইকুয়াল টু কত পাবো এই ক্যালকুলেটরটা 0.378, এটা না তো তুমি তো বোঝো নাই, 0.378 গুণন 10 ইনভার্স 3 মাইক্রোফ্যারাড আছে কি পার মিটার আছে, কিসে আছে পার মিটারে। আমাদের বের করতে বলছে কি 1000 মিটারের জন্য, তাহলে 1000 দ্বারা গুণ করে দিই 0.378 গুণন 10 ইনভার্স 3 ইনটু 1000, তাই আমাদের চলে আসবে কত 0.378 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। ক্যালকুলেটরে লগই এখানে লগইও তোলা যায়, অথবা আপনারা লিখতে পারেন যে লগই ইকুয়াল টু লন। ক্যালকুলেটরে দেখবেন লন আছে, লগইকে লন দ্বারা বলা হয়, হ্যাঁ লন দিলে হয়ে যাবে।
লগিও দেখ তোলা যায়, ওই ইএক্স ক্যালকুলেটরে লগিও দেওয়া যায়, এই যে এই ক্যালকুলেটর যাদের আছে না তাদের লগিও দেওয়া যায়, লনও দেওয়া যায়, যে কোনো একটা দিলেই হবে, লগি যা লনও তাই। এই ম্যাথটা অসুবিধা আছে কারোর? তোমাদের তো অসুবিধা থাকবে না, আমি নতুনদের কাছে জিজ্ঞাসি, তোমাদের তো কোর্সই কতদিন একই তো হবো, নতুন যারা আছে তাদের কি খুব বেশি সমস্যা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের সূত্রটা কি ছিল, ফ্যারাড পার মিটার, তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল 1 কিলোমিটার, সেখানে মিটার কনভার্ট করে নিতে হবে, কেন? কারণ ক্যাপাসিটর কত ফ্যারাড পার মিটার, সেই জন্য আমরা এখানে লিখেছি যে 1000 মিটার জন্য, তো আমরা এখানে যেটা পেয়েছি সেটা 1 মিটার জন্য, তাহলে 1000 মিটার জন্য কি পাবো, 1000 দ্বারা গুণ দেবো, তাহলে 1000 মিটার মান পেয়ে যাবো। আর যারা নতুন আছি তাদের কি কোনো প্রশ্ন আছে ম্যাথটা নিয়ে? আচ্ছা, প্রশ্ন থাকলে করবেন আপনারা, শুধুমাত্র আজকে একটু দেখবেন হচ্ছে যে সূত্রটা দিয়ে যে ম্যাথটা করলাম এটাতে কোনো অসুবিধা আছে কিনা, আর কিভাবে কি ঘটনা ঘটলো এগুলো একটু গত ক্লাসটা আপনাদের দেখে নিতে হবে। এটা একটু বলতে ফার্স্টে একটু বলতে মিস্টেক হয়ে গেছে, ক্যাপাসিট্যান্স কি উৎপন্ন হয়ে কি কি লাভ হলো, কি কি লস হলো, এটা আমি গত ক্লাসে বলে দিয়েছি, ঠিক আছে? এজন্য গত ক্লাসটা একটু দেখবেন, গত ক্লাসটা দেখে তারপর এটা আবার দেখতে আসবেন। আজকে শুধুমাত্র দেখবেন যে যে ক্যাপাসিটর, যে সূত্রটা আমি ক্যাপাসিট্যান্সের এই সূত্রের মাধ্যমে যে ম্যাথ করতেছি, এই সূত্র এবং ম্যাথ এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যদি এর মধ্যে সমস্যা থাকে তাহলে বলবেন। আর ক্যাপাসিট্যান্স দিয়ে আমাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে, গত ক্লাসে বলে দিয়েছি, গত ক্লাসটা করে নেক্সট ক্লাসে আবার বলবেন, নতুন যারা আছেন তাদের আমি আবার প্রয়োজনে পিছনে চলে আসবো তাদের জন্য আবার, ঠিক আছে? আচ্ছা, একটা কথা, যে আমি যখন কথা বলবো তখন আপনারা আমাকে ডাকবেন না, ঠিক আছে? কনসেন্ট্রেশন ব্রেক হয়, আমি তো আপনাদের সুযোগ দিই কথা বলার। আচ্ছা বলেন এবার। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা এখানে তো লুপ কন্ডাক্টেন্স হবে না, এখানে শুধু লুপ ক্যাপাসিট্যান্স হবে না। আমি আবারও বলতেছি যে সিঙ্গেল ফেজ মানে আমরা ট্রান্সমিশন লাইনে সিঙ্গেল ফেজে কন্ডাক্টর কয়টা, দুইটা না? কথা বলেন আমার সাথে। সিঙ্গেল ফেজ মানে কন্ডাক্টর দুইটা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? যার জন্য আমাদের সূত্র ছিল পাই, 2 ছিল না। কিন্তু যখন আমরা 3 ফেজের বেলায় পার কন্ডাক্টর হিসাব করেছি তখন কি ছিল, 2 আসছিল না? মানে পার কন্ডাক্টর মানে প্রতি কন্ডাক্টর বলে 2 আসবে, আর যদি দুইটা কন্ডাক্টর বলে তখন 2 আসবে না, বিষয়টা তা না? আচ্ছা এবার দেখেন, আমরা যে কোডটা বা কেবলটা নিলাম, এই যে কেবল এর মধ্যে কন্ডাক্টর কয়টা? কন্ডাক্টর একটা, কন্ডাক্টর একটা, দুইটা কই আসলো? এই যে শুধু এটা না, কোডটা না একটা, তাহলে এখন ট্রান্সমিশন লাইনে কোন সূত্রটা ব্যবহার করবেন, একটা কন্ডাক্টর নাকি দুইটা কন্ডাক্টরের? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই তো আগে কিন্তু প্রথমে বোঝাইছিলাম, ঠিক আছে? হয়তো বা নেটওয়ার্কের জন্য সমস্যা শুনতে পারেন নাই। যাই হোক, মানে এখানে সিঙ্গেল ফেজ বললে একটা কন্ডাক্টর, 3 ফেজ বললে তিনটা কন্ডাক্টর, তাহলে 3 ফেজ বলতে পার কন্ডাক্টর হিসাব করি, ওটা তো আছেই, কিন্তু এখানে সিঙ্গেল ফেজের জন্য একটা কন্ডাক্টর, যার জন্য আমরা এখানে সিঙ্গেল ফেজ বললেও আমরা একটা কন্ডাক্টর সূত্র ফেলাচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে কেউ যদি এত ডিটেলস মনে নাও রাখতে চায়, একদম সরাসরি বাংলা কথা, যে 3 ফেজ বলুক বা সিঙ্গেল ফেজ বলুক, ক্যাপাসিট্যান্সের সূত্র একটাই, যে 2 পাই এপসিলন ডিভাইডেড বাই লগ ই ডিভাইডেড, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডের বেলায় 3 ফেজ বলুক বা সিঙ্গেল ফেজ বলুক, সূত্র একটাই, ঠিক আছে? 3 ফেজের বেলায় এইটাই, সিঙ্গেল ফেজের বেলায় কেন এটা তো বিবরণ আমি দিয়েছি আপনাদের প্রথম ক্লাসে, মানে আজকে প্রথমের দিকে, তবুও শেষমেশ কথা একটাই, সিঙ্গেল ফেজ হোক বা 3 ফেজ হোক, সূত্র একটাই হবে। এই জন্য দেখেন 63 নাম্বার কিন্তু এখানে বলা ছিল না, 63 নাম্বার যেটা এখানে কিন্তু বলা নাই যেটা সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ, তো বলা নাই, তো বলা থাকুক না থাকুক আমরা তো জানি সিঙ্গেল ফেজ হলেও সূত্র এটা, 3 ফেজ হলেও সূত্র এটা, অর্থাৎ যদি শুধু ক্যাপাসিট্যান্স বের করতে বলে তখন সিঙ্গেল ফেজ নাকি 3 ফেজ এটা আমাদের জানার প্রয়োজন নাই, কারণ সূত্র তখন একটাই হবে, জেনে কি হবে? এজন্য কিন্তু 63 নম্বরে সিঙ্গেল ফেজ 3 ফেজ বলা নাই, কেন? কারণ শুধু ক্যাপাসিট্যান্স বের করতে বলছে, এখানে সিঙ্গেল ফেজ হলেও যেটা যে পরিমাণ আসবে 3 ফেজ হলেও তো সেই পরিমাণ আসবে, এজন্য এখানে বলার প্রয়োজন মনে করে না। 64 নাম্বার কিন্তু বলে দিয়েছে সিঙ্গেল ফেজ, কেন? কারণ 64 নাম্বার শুধু ক্যাপাসিট্যান্স বের করতে বলে নাই, 64 নাম্বার কারেন্ট বের করতে বলছে এবং পাওয়ার বের করতে বলছে, আমরা জানি সিঙ্গেল ফেজের বেলায় পাওয়ার একরকম, 3 ফেজের বেলায় একরকম, এজন্য এখানে বলে দিতেই হবে যেটা 3 ফেজ নাকি সিঙ্গেল ফেজ। তো 65 নাম্বার করে যেটা পিপিটি 2021 সালে আসছিল, এটা নিয়ে কারো প্রশ্ন না থাকলে 65 নাম্বার যাবো। আচ্ছা তাহলে 65 নাম্বার যাই। 65 নাম্বার বলছে একটি 33 কেভি, অর্থাৎ লাইন ভোল্টেজ দেওয়া আছে কত, 33, এটি 33 কেভি, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, 33 কেভি 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, 3 ফেজ আন্ডারগ্রাউন্ড কেবলের দৈর্ঘ্য কত 4 কিলোমিটার, অর্থাৎ 4000 মিটার। আচ্ছা, সিঙ্গেল কোর হিসাবে ব্যবহৃত হয় প্রত্যেক কন্ডাক্টরের ব্যাস, মানে ছোটটি দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, ইনসুলেশনের রেডিয়াল থিকনেস অর্থাৎ টি এর ভ্যালু কত আছে 0.5 সেন্টিমিটার, ইনসুলেটর রেডিয়াল থিকনেস 0.5 সেন্টিমিটার, এবং ইনসুলেশনের রিলেটিভ পারমিটিভিটি অর্থাৎ এপসিলন আর এর ভ্যালু দেওয়া আছে কত 3 হয়, তাহলে কেবলের প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স বের করো, কেবলের প্রতি ফেজের কি বের করা ক্যাপাসিট্যান্স, নাম্বার 1 কি ক্যাপাসিট্যান্স কত এটা বের করতে বলছে, আবার চার্জিং কারেন্ট কত অর্থাৎ আইসিও বের করতে বলছে, তারপরে চার্জিং কেভিআর অর্থাৎ কিউ3 এর পরিমাণ বের করতে বলছে, এখানে মোট তিনটা জিনিস বের করতে বলছে, ঠিক আছে? যেহেতু এটা 3 ফেজ তাহলে সূত্র কিন্তু সিঙ্গেল ফেজেরই হবে, 3 ফেজ বলুক বা সিঙ্গেল ফেজ বলুক, সূত্র একটাই, যে সি ইকুয়াল টু 2 পাই এপসিলন নট ইনটু এপসিলন আর ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই ছোট ডি ফ্যারাড পার মিটার, অথবা সরাসরি আমরা দৈর্ঘ্যটা গুণ করে দিলেই হবে, কিন্তু বারবার ইয়ে না করে সরাসরি দৈর্ঘ্য গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 2 পাই এপসিলন নটের মান কত 8.854 গুণন 10 ইনভার্স কত 12, আচ্ছা তারপরে ইয়ার মানে এপসিলন আর এর মান কত 3, এই যে 3 ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই ছোট ডি, বড় ডি এর ভ্যালু কি দেওয়া আছে না, তাহলে বের করে নিতে হবে, আমরা জানি বড় ডি মানে কি ছোট ডি প্লাস 2t, ছোট ডি ভ্যালু কত 2.5 প্লাস 2t, টি এর ভ্যালু কত 0.5, অর্থাৎ আমাদের আসছে কত 3.5, আচ্ছা 3.5, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি 3.5 বাই 2.5, দৈর্ঘ্যটা সরাসরি এখানে গুণ করে দেই কত 4000, তাহলে এখানে আমাদের ক্যাপাসিট্যান্স চলে আসবে হচ্ছে, ক্যাপাসিট্যান্স কত আসলো একটু বলি তো, এখানে ক্যাপাসিট্যান্স কত আসলো, এক মিনিট নাও, দৈর্ঘ্যটা একবার গুণ করে দিছো তো, আচ্ছা 1.98 মাইক্রো ফ্যারাডে, আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যাপাসিট্যান্স বের করছি, আরো বের করতে বলছে চার্জিং কারেন্ট, তো চার্জিং কারেন্ট সূত্র আমরা কি জানি যে 2 পাই এসসি ইনটু কি ভিপি, কিন্তু ফেজ ভোল্টেজ আমি আরেকটু এখানে আলোচনা করে দেই,
আচ্ছা এখানে লিখে দিই, গতদিন দেখেছি তবুও একটু যদি আজকে অনেকে আছে নতুন করে দেখি যে ভিপি আইসি মানে কি ভিপি বাই এক্সি। তো ভিপি তো ফেজ ভোল্টেজ ঠিক আছে, এক্সি এক্সি মানে কি 1/2 পাই এফসি। এখান থেকে আমাদের লেখা যায় আইসি মানে 2 পাই এফসি ইন্টু কি ভিপি, এটা কিন্তু লেখা যায় আইসি মানে 2 পাই এফসি ইন্টু ভিপি। তো এখন আমরা এখানে সরাসরি মানটা বসাই দিতে পারি যে আইসি ইকাল টু 2 পাই মানে 2 পাই। আচ্ছা এফ এফ এর ভ্যালু কত এখানে 50 হার্টজ 50। সি সি এর ভ্যালু কত পেয়েছি আমরা যে 1.98 গুণন 10⁻6 ইন্টু ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ কত পেয়েছি এখানে 33 আছে, 33 কে √3 দ্বারা ভাগ দিলে তো ফেজ ভোল্টেজ হয়ে যাবে 33,000 ভাগ √3। তাহলে আমরা লিখতে পারি আইসি ইকাল টু মান আসবে 11.87 অ্যাম্পিয়ার। যেহেতু থ্রি ফেজ আর থ্রি ফেজ কানেকশন কয় ধরনের হয়, দুই ধরনের, একটা স্টার একটা কি ডেল্টা। এখন যদি প্রশ্নে কখনো না বলে দেয় তাহলে সবসময় সেটা কি ধরতে হবে স্টার কানেকশন। যেহেতু থ্রি ফেজ বলা আছে কিন্তু প্রশ্নে কিন্তু বলা নাই যে স্টার নাকি ডেল্টা, তো যেহেতু বলা নাই তাহলে কি ধরবে স্টার। আর স্টার বেলায় লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ করলে কি চলে আসবে ফেজ ভোল্টেজ চলে আসবে। এগুলো আমাদের কি চার্জিং কারেন্ট। এবার ভাই করতে বলেছে যে চার্জিং কেভিআর অর্থাৎ কিউসি। তো থ্রি ফেজের বেলায় কিউসি সূত্র কি জানি আমরা, পাওয়ার সূত্র যে √3 VI sin থিটা, √3 VI sin থিটা জানি কিন্তু। আচ্ছা √3 বি, যেহেতু এখানে √3 দিচ্ছি তাহলে এগুলো হবে লাইন ঠিক আছে। যদি দিতাম 3 তাহলে এগুলো কি হতো ফেজ, যদি দিতাম 3 তাহলে 3 VP IP sin থিটা হতো। যেহেতু √3 দিচ্ছি তাহলে √3 VL IL sin থিটা হবে। তাহলে VL পরিমাণ কত দেওয়া আছে 33,000। আচ্ছা ইন্টু আইএল মানে আইসি কত দেওয়া আছে 11.87 ইন্টু সাইন থিটা। তো সাইন থিটা সাইনের মান তো জানি, সাইন তো সাইন থিটার মান এখানে কত হবে 90 ডিগ্রি। থিটার মান কত 90 ডিগ্রি হবে। এটা কিন্তু আমরা কতদিন দেখেছি ঠিক আছে। তবে একটু বলি যে এই যে আমরা কি নির্ণয় করতেছি ক্যাপাসিট্যান্স, তো যেখানে তৈরি হলো শুধু কি তৈরি হলো ক্যাপাসিট্যান্স, কোন রেজিস্টার আছে নাই কোন রেজিস্টার, তাহলে শুধু ক্যাপাসিট্যান্সের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। অর্থাৎ ক্যাপাসিট্যান্স মানে থিটা সবসময় কত হবে 90 ডিগ্রি। এই জন্য আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি, যে সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে কিউসি কত আসবে আমাদের এখানে, কিউসি কত আসবে দেখো তো। ঠিক আছে তো 678.461 kVAR, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এইটাতে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা সুন্দর একটা প্রশ্ন যে ভাই আমাদের ক্যাপাসিটরের একক আমরা মাইক্রোফ্যারাড কেন লিখি, ফ্যারাডে লিখলে কি হতো না। দেখেন ক্যাপাসিটর একক যদি আমরা ফ্যারাডে লিখি তাহলে এখানে কিন্তু জায়গাটা অনেক বেশি লাগবে। তো সাধারণত বাজারে যে ক্যাপাসিটরটা পাওয়া যায় তার বডি কিন্তু খুবই ছোট, বাজারে যে ক্যাপাসিটর পাওয়া যায় তার বডি কি খুবই ছোট। যেহেতু খুবই ছোট এই জন্য জায়গাটার পরিমাণ কম, সেই কারণে বডির উপরে সবসময় দেখবেন মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড বা ন্যানোফ্যারাড এরকম এককে লেখা থাকে। যেহেতু গায়ে এরকম মানে বডিতে এরকম একক থাকে তাহলে অ্যান্সার লেখার সময় ওই স্ট্যান্ডার্ড অর্থাৎ হচ্ছে মাইক্রোফ্যারাড পিকোফ্যারাড বা ন্যানোফ্যারাড এগুলোতে লেখা। এমন না যে ফ্যারাডে লিখলে অ্যান্সার ভুল হবে, ফ্যারাডে লিখলেও হবে, তবে স্ট্যান্ডার্ড হিসেবে মাইক্রোফ্যারাড লেখাটাই উত্তম। বুঝতে পেরেছেন? আচ্ছা প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা আছে, হ্যাঁ কোনো কিছুই ব্যাখ্যা ছাড়া হয় না। না মান বেশি আসবে কেন, আমি তো ক্যালকুলেটরে করে দেখলাম যে √3 VI sin থিটা। √3 VI sin থিটাতে আমাদের আসলো যে 678,461 অর্থাৎ 6,78,461 আসছে। তাকে যদি 1000 দ্বারা ভাগ দেই, তাকে যদি 1000 দ্বারা ভাগ দেই তাহলে 678.461 হবে। তো এই মানটাকে 1000 দ্বারা ভাগ দিলে তো কেভিআর হয়ে যাবে তাই না। মানে আচ্ছা এখানে এটা তুলে দিই, আমাদের মেন আসলো হচ্ছে এটা। তো রিঅ্যাক্টিভ পাওয়ার এককটা কি ভার, এখন একে যদি আমরা 1000 দ্বারা ভাগ দেই অর্থাৎ 678,461 যদি 1000 দ্বারা ভাগ দেই তাহলে এককটা হয়ে যাবে কিলো ভার। তাহলে কিলো ভার হয়ে গেলে এখন আমরা লিখতে পারি যে 678.461 কিলো ভার। ভাই বুঝতে পেরেছি যে ভাই প্রশ্ন করেছিলেন। আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে এখানে? ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এই নতুন যারা আসো, সরি যারা চিনি না অনেকে, নতুন যারা আছেন তাদের কি খুব বেশি সমস্যা হচ্ছে? নতুন যারা আজকে জয়েন দিচ্ছেন যাদের সমস্যা হচ্ছে তারা একটু আমি গ্রুপে আছে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আপনাদের গ্রুপে আমি অ্যাড আছি, আমাকে একটু দয়া করে ইনফর্ম করবেন ঠিক আছে যে ভাই আমাদের এখানে সমস্যা হচ্ছে, তাহলে আমি আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো। যদি আমার সাথে হ্যাঁ মাঝখানে কি বলো তো, বলছি মাঝখানে কথা না বলতে। টিডির মোট আমাদের হয়েছে ট্রান্সমিশন লাইনের প্যারামিটার নির্ণয় জাস্ট, অর্থাৎ রেজিস্ট্যান্স নির্ণয়, ইন্ডাক্টেন্স নির্ণয়, ক্যাপাসিট্যান্স নির্ণয়। তো রেজিস্টরের সাথে ইন্ডাক্টর সম্পর্ক নাই, রেজিস্টর আলাদা, ক্যাপাসিটর আলাদা, সরি ইন্ডাক্টর আলাদা। তো গতদিন যে ক্যাপাসিটর নির্ণয় দেখছি তার সাথে এটা সম্পর্ক আছে, কারণ ওইটাও ট্রান্সমিশন লাইন ছিল, ট্রান্সমিশন লাইন এটাও ট্রান্সমিশন লাইন, জাস্ট ওটা ছিল ওভারহেড, এটা হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড। এই জন্য ওইটা এটা একই। আমি বলেছিলাম গতদিন যে আপনাদের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, বলেছিলাম যে গতদিনই ওটা বললাম যে গতদিনই আপনাদের অ্যাড করে নিতে, এটা বেটার হবে। কিন্তু দিল না, কেন দিল না এটা আমি জানি না, আমার কাছে শুধু ক্লাস নেই আর কোনো কিছু না। তো গতদিন অ্যাড করলে আপনাদের বেটার হতো, যেহেতু গতদিন অ্যাড করে নাই তাহলে গত ক্লাসটা দেখে নেবেন। আপনাদের হয়েছে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টেন্স এবং ক্যাপাসিট্যান্স, জাস্ট এই তিনটা হচ্ছে। আজকে হলো কি ক্যাপাসিট্যান্সই তবে আন্ডারগ্রাউন্ড লাইনের। আচ্ছা দেখেন এখন করবো 66 নাম্বার। তো 66 নাম্বার আমাদের এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডাইলেকট্রিক লস। 66 নাম্বার এই ম্যাথটার জন্য করবো, 66 নাম্বার করে আজকের মতো ম্যাথ শেষ। 66 নাম্বার করলেই হয়ে যাবে, আর লাগবে না। আর বাকি যে দুইটা থাকে অর্থাৎ 64 এবং 67 এটা আপনাদের বাড়ির কাজ। 63 যা 64 তাই, 66 যা 65 কিন্তু তাই। তাহলে 66 নাম্বারটা করি, বলছে 11 কেভি 50 হার্টজ, অর্থাৎ লাইন ভোল্টেজ হচ্ছে 11 কেভি, ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ। দেওয়া আছে কেবল হ্যাজ এ ডায়ামিটার, ডায়ামিটার মানে ছোট ডি, সরি কেবল হ্যাজ এ ডায়ামিটার, হ্যাঁ ছোট ডি, কেবলের ডায়ামিটার কত ছোট ডি 20 মিলিমিটার। আচ্ছা তারপরে বলছে ইন্টারনাল শীট রেডিয়াস, ইন্টারনাল শীট রেডিয়াস, ইন্টারনাল শীট রেডিয়াস মানে শীতের কি ব্যাসার্ধ। তাহলে শীতের ব্যাসার্ধ দেওয়া আছে, যদি ব্যাস বের করতে চাই তাহলে কি হবে, ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ দিতে হবে। তো ব্যাসার্ধ দেওয়া আছে কত 15, তাহলে যদি ব্যাস অনুসারে লিখতে চাই তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ 30 মিলিমিটার। কত মিলিমিটার 30 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এটা পেলাম আমরা কি যে কোরের ব্যাস, এটা কি কেবলের ব্যাস অর্থাৎ শীতের ব্যাস। এটা কিন্তু এটা ইন্ডিকেট করা ছিল না, এটা কোরের ব্যাস, প্রশ্নে এটা ইন্ডিকেট করা নাই, এটা কোরের ব্যাস, বাট এটা ইন্ডিকেট করা আছে এটা কি শীতের ব্যাস। তো ব্যাসই থাকে দুইটা, একটা যদি শীত হয় তাহলে অটোমেটিক ভাবে একটা কোর হবে, ইন্ডিকেট করুক বা না করুক। আচ্ছা তারপরে বলছে যে লস অ্যাঙ্গেল, লস অ্যাঙ্গেল বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখানে আপাতত লিখে রাখি লস অ্যাঙ্গেল কত 0.0
3.1 আচ্ছা রেডিয়ান দেওয়া আছে, এটা মাথায় রাখে, রেডিয়ান দেওয়া আছে। তারপর বলছে হচ্ছে ডিটারমাইন ফর লেন্থের কত আছে, লেন্থ 2.5 কিলোমিটার অর্থাৎ 2500 কি মিটার, 2500 মিটার দেওয়া আছে। এখান থেকে বাইর করতে বলছে ক্যাপাসিটেন্স, চার্জিং কারেন্ট, ভোল্ট অ্যাম্পিয়ার অর্থাৎ রিঅ্যাক্টিভ ভোল্ট অ্যাম্পিয়ার, অনেক কিছু বের করতে বলছে। তো সর্বপ্রথম আমরা ক্যাপাসিটেন্স বের করবো, তারপরে চার্জিং কারেন্ট বের করবো, তারপরে চার্জিং কেভিআর বের করবো। এই তিনটা কিন্তু একটু আগে আমরা করেছি, আবার করবো। এবার একটু দ্রুতই করি, যেহেতু গত ম্যাথটা একটু স্লো করছি। আমাদের সি ইকুয়াল টু কি 2 পাই অ্যাবসলিউট নট ইনটু অ্যাবসলিউট নট ডিভাইডেড বাই লগ ই বড় ডি বাই ছোট ডি। সরাসরি এখানে লেন্থটা গুণ করে দিই, তাহলে এককটা কি হবে, শুধু ফ্যারাড। যদি লেন্থ গুণ করে দিই এককটা কি হবে, শুধু ফ্যারাড। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু 2 পাই ইনটু অ্যাবসলিউট নটের মান তো ফিক্সড আছে 8.854 গুণন 10 ইনভার্স 12 ইনটু অ্যাবসলিউট আর। অ্যাবসলিউট আর এর মান প্রশ্ন দেওয়া নাই, অবশ্যই দিতে হবে। দেখি তো মিস্টেক করতে হবে। হ্যাঁ 2.4 রিলেটিভ পারমিটিভিটি প্রশ্ন, হ্যাঁ 2.4 এটা দেখতে মিস্টেক করছে, অবশ্যই দিতে হবে। আর যদি দেওয়া না থাকে, গুরুত্বপূর্ণ কথা মনে নাই, রিলেটিভ পারমিটিভিটি এখানে লিখি। রিলেটিভ পারমিটিভিটি সচরাচর হয় হচ্ছে 3 থেকে 5 এর মধ্যে, সচরাচর। ঠিক আছে, রিলেটিভ পারমিটিভিটি কত হয় সচরাচর 3 থেকে 5। যদি কখনো মিস্টেক থাকে বা দেওয়া না থাকে, তাহলে আমরা 3 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা মান ধরে নেব। মিস্টেক যদি কখনো থাকে, ঠিক আছে, বড় করে লিখে নেব যে লেট অ্যাবসলিউট আর ইকুয়াল টু 3, 4 অথবা 5। আচ্ছা তাহলে লেখেন এখানে যে অ্যাবসলিউট নট ইনটু অ্যাবসলিউট আর, অ্যাবসলিউট আর কত 2.4 ডিভাইডেড বাই লগ ই ডি বাই ডি। ডি কত আছে, বড় ডি কত 30, ছোট ডি কত 20 ইনটু এল। এল এর ভ্যালু কত আছে 2500। আচ্ছা দিলে আমাদের ক্যাপাসিটেন্স কত আসলো, একটু অঙ্ক করে মিলাই নিয়ে রাখো। হ্যাঁ 0.9 ভোল্টটা লিখে দিলাম, দেখেন ঠিক আছে কিনা, 0.225 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের আনসার। কেউ একজন করে একটু মিলান, ঠিক আছে কিনা। তারপর আমরা জানি আইসি কাল, হ্যাঁ বলেন আপা, ঠিক আছে না। আচ্ছা তো আমরা জানি আইসি কাল কি 2 পাই এফসি ইনটু ভিপি। তো 2 পাই এফ এর ভ্যালু কত দেওয়া আছে 50, সি এর ভ্যালু কত 0.8225 ইনটু 10 ইনভার্স 6 ইনটু ভিপি। ভিপি প্রশ্ন কি দেওয়া আছে, সিঙ্গেল ফেজ না, সিঙ্গেল ফেজ, তাহলে এটা তো লাইন ভোল্টেজ হবে না, অবশ্যই ফেজ ভোল্টেজ হবে। সিঙ্গেল ফেজ তো লাইন ভোল্টেজ হতে পারে না, তাহলে এখানে দিয়ে দিই কত 11000। তো 11000 দিয়ে দিলে আমাদের কারেন্টের মান আসবে কত 2.84 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার। তারপর বের করতে বলছে কি চার্জিং, তারপর কি বের করতে বলছে চার্জিং পাওয়ার। চার্জিং পাওয়ার বাইর করতে বলছে, ঠিক আছে। তো চার্জিং পাওয়ার যদি বাইর করতে বলছে, তাহলে আমরা সূত্র বসাই, যেহেতু সিঙ্গেল ফেজ সূত্র কি ভিআই সাইন থিটা। সিঙ্গেল ফেজ সূত্র কি ভিআই সাইন থিটা। তাহলে লিখে দেই ভোল্টেজের কাজটা কি, ভোল্টেজের ভ্যালু কত দেওয়া আছে 11, তাহলে 11000। কারেন্টের ভ্যালু কত দেওয়া আছে 2.84 সাইন থিটা। তো থিটার ভ্যালু কত দেওয়া আছে, থিটার ভ্যালু তো 90 ডিগ্রি হবে আমরা জানি, তাহলে সাইন 90 ডিগ্রি লিখলে আমাদের आंसर কত আসবে, এখানে আসবে হচ্ছে 31.24 কেভিএআর। 31.2 কেভিএআর। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স, এটা চার্জিং কারেন্ট, এটা কি চার্জিং পাওয়ার মানে কিলো ভার আর কি, বা রিঅ্যাক্টিভ পাওয়ার যেটাই বলুক না কেন। এই তিনটাতে কারো অসুবিধা আছে কিনা দেখেন। এরপরে যাবো হচ্ছে মেনটা এ বি সি, এই তিনটাতে সমস্যা আছে কিনা দেখেন। হ্যাঁ চার্জিং পাওয়ারটা এটা যে অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেটলি সবসময় 90 হয়, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এক্সাক্ট 90 না, 90 সবসময় কাছাকাছি। এই জন্য আমরা সবসময় 90 নেই আর কি। কারণ দেখেন আমাদের যে ক্যাপাসিটেন্স তৈরি হলো, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো রেজিস্ট্যান্স আছে এখানে, কোনো রেজিস্ট্যান্স তো নাই, তাহলে এই ক্যাপাসিটেন্সের জন্য আমাদের অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। হ্যাঁ ওই এখনো তো দুইটা পাত আছে, এটা করে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট আর কি। ডাইলেকট্রিক লস রয়েছে, ইকুইভ্যালেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী দিন আমরা ডাইলেকট্রিক লস এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করাবো, ঠিক আছে। হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন, হ্যাঁ বলেন বলেন শুনতে পাচ্ছি। ও দেখো নাই অ্যাবসলিউট আর মান যদি প্রশ্নে না থাকে, তখন আমরা 3 থেকে 5 এর মধ্যে ধরে নেব।